অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি অত্যন্ত পূর্ণ দিন, 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দর জন্মদিবস। যে কজন মানুষ ভারতবর্ষকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ। আজকের দিনটা যুব দিবস হিসেবেও পালন করা হয়, কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন তারুণ্যের প্রতীক। তিনি চাইতেন শক্তপোক্ত একদল তরুণ তরুণী যারা দেশের জন্য ঝাঁপিয়ে পড়বে, দেশকে শক্তিশালী করে তুলবে। তার জন্য তো আগে নিজেদের শক্তিশালী হতে হবে, তাই না? তো সেজন্য তিনি কি বলেছেন, তার কি বাণী ছিল দেশের যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে, আমরা শুনে নেব সারগাছি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের শিক্ষক শ্রী সুদীপ্ত কুমার চক্রবর্তীর কাছ থেকে। স্বামীজি ভারতীয় যুবকদের সম্পর্কে তার কিরকম অনুভব বা কিরকম তার চাহিদা, সেই সম্পর্কে উনি বলতে গিয়ে বলছেন যে ভারতীয় যুবকদের হোক ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিষ্ক। এই যে অদ্ভুত কথা, মস্তিষ্ক বৈদান্তিক, সূক্ষ্ম সূক্ষ্ম ঔদার্যময় ব্রেন, কিন্তু তার দেহ হবে ইসলামিক। সেই আরব দুনিয়ার আরব বেদুইনদের মতো তার শক্তি হবে। শৌর্যের উপর জোর দিয়েছেন স্বামীজি চিরকাল, শৌর্য বীর্য। ওই আরব বেদুইনদের ক্ষেত্রে আমরা দেখি তারা মাইলের পর মাইল চলে যাচ্ছে বালির ঝড় ইত্যাদিকে উপেক্ষা করে। স্বামীজি চেয়েছেন সেই রকম ভীরুতাকে দূরে ঠেলে দিতে পারে এরকম যুবক হবে আমাদের দেশে, যারা নিজেও চিরকাল তার স্বাস্থ্যের জন্য বা শক্তিমান হওয়ার জন্য স্বাস্থ্য চর্চা করতেন এবং প্রত্যেককে বলতেন স্বাস্থ্য চর্চা করো। গীতাকে উনি, কিন্তু আমরা বলি যে উনি বলেছেন গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেললে তুমি স্বর্গের অধিকতর কাছাকাছি যাবে। তার মানে এই নয় যে উনি গীতাকে উপেক্ষা করছেন। গীতার সম্পর্কে স্বামীজির গভীর শ্রদ্ধা ছিল। উনি বলতেন উপনিষদ খুব ভালো, কিন্তু উপনিষদের ক্ষেত্রে দেখি আমরা এই জন্য একটা জঙ্গল, অনেকটা দূর গিয়ে গিয়ে একটা গোলাপ, আবার কিছু জঙ্গল, আবার একটা গোলাপ। আর গীতা হচ্ছে শুধু গোলাপ দিয়ে গাঁথা একখানা মালা। সেই গীতা পাঠ করতেই হবে, কিন্তু গীতা পাঠ করতে গিয়ে যদি আমি অশক্ত হয়ে যাই, কারণ সাধনা করতে গেলেও, দেশের কাজ করতে গেলেও যেমন প্রয়োজন শক্তিশালী দেহ, সেরকম সাধনা করতে গেলেও প্রয়োজন উন্নত বলশালী দেহ। তাই উনি তো সবসময় আমাদের দেশের তরুণদের ইন্সপায়ার করতেন, দিতেন প্রেরণা, যাতে তারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে। সে মানুষের জন্য কাজ করতে গেলে, জীবন উৎসর্গ করতে গেলে অবিলম্বে সব সময় আমাদের প্রয়োজন একটা শক্তিশালী নিরোগ দেহ। তাই গীতা পাঠ করার আগে আমাদের প্রয়োজন সেই বলশালী দেহের অধিকারী হওয়া, যে দেহের সাহায্যে, যে শক্তির সাহায্যে আমরা গীতা পাঠ করলে তার ভিতরের অর্থকে নিজের মধ্যে অঙ্গীভূত করে মানুষের কাজে, ঈশ্বরের কাজে নিজেকে বেশি করে কাজে লাগাতে পারবো। তাই আগে দরকার যে বল। উনি বারবার বলছেন যে দুর্বল যারা ভীরু, তাদের দিয়ে জগতের কোনো কাজ হয় না। বলছেন তুমি যদি বারবার ভাবো আমি দুর্বল, আমি দুর্বল, তুই দুর্বল হয়েই যাবে। দুর্বলদের নেকা নেকা ভাব ওসব পছন্দ করতেন না স্বামীজি। এবং চিন্তা করে দেখো, দুর্বলকে প্রত্যেকে অবহেলা করে। যখন দাবানল লাগে তখন হাওয়া কি করে, সেই দাবানলের আগুন, দাবানল তো বিশাল বড় আগুন, তখন হাওয়া তাকে সাহায্য করে আরো বেশি বিস্তৃত হতে। কিন্তু সেই আগুন যখন প্রদীপ শিখায় জ্বলে, ভীরু ভীরু কাঁপা কাঁপা দুর্বল, তখন হাওয়া এসে তাকে নিভিয়ে দিতে চায়। সবলকে সবাই শ্রদ্ধা করে, ভয় পায়, কেয়ার করে। তাই সবলতার উপর তার চিরকাল জোর ছিল। বলতেন পায়ে হাঁটো, পায়ে হেঁটে অতিক্রম করে মাইলের পর মাইল অতিক্রম করো, তোমার অজীর্ণ চলে যাবে, তোমার শক্তি সঞ্চার হবে।
তোমার সমস্ত রোগ ব্যাধি সব বাসা বেঁধেছে তোমার খাদ্যাভ্যাস থেকে, তোমার অলসতা থেকে। তুমি মাইলের পর মাইল হাঁটো। এবং বিদেশিদের ক্ষেত্রেও বলতেন, হয় ওদের সরু সরু পা অথবা বিরাট একটা ভুঁড়ি। এখন বাঙালির ক্ষেত্রেও তাই। তাই বারবার জোর দিচ্ছেন, তুমি মাইলের পর মাইল হাঁটো, দেখবে সমস্ত তোমার রোগ ভোগ কোথায় পালিয়ে যাবে, যা ডাক্তার এখন বারবার করে বলছেন। তাই স্বামীজি স্বাস্থ্যের উপর জোর দিয়েছেন, তার চেয়ে জোর দিয়েছেন কর্মের উপরে। কর্মযোগ, কর্মযোগ মানে সেই কর্ম, সে নিষ্কাম কর্ম যা আমাকে ঈশ্বরের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয়, সে সর্বনিয়ন্তার সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয়। সেই কর্মযোগ করতে গেলেও প্রয়োজন, মানুষের জন্য নিজেকে উজাড় করতে গেলেও প্রয়োজন একটা শক্তিশালী দেহ। তাই বারবার স্বামীজি তার নিজের জীবনে জোর দিয়েছেন স্বাস্থ্যকে নিরোগ রাখার উপরে এবং স্বাস্থ্য চর্চার উপরে। স্বামী জ্যোতিষানন্দজি নামে এক বিখ্যাত সাধু ছিলেন। তিনি বর্তমান যিনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি, উনি তার গুরুদেব ছিলেন স্বামী জ্যোতিষানন্দজি। উনি বলতেন, যদি তোমার একবেলা জপ করতেও না পারো, যদি একবেলা জপ করতেও ভুলে যাও, সাধুর পক্ষে জপ ভুলে যাওয়াটা ঠিক নয়, কিন্তু যদি জপ করতেও ভুলে যাও তুমি একবেলা, তোমার ব্যায়াম যেন একবেলাও না থামে। তাই আজকে দেখতে পাচ্ছি স্বামী গৌতমানন্দজি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যিনি সংঘাধ্যক্ষ প্রেসিডেন্ট মহারাজ, তিনি এই 96 বছর বয়সেও সাষ্টাঙ্গে প্রণাম করতে পারেন, বলশালী দেহ। এই জিনিসটা স্বামীজি চেয়েছিলেন আমাদের এই ভারতীয় যুবক বা বাঙালি যুবক রামাশায় ভুগছে, ভীরু ভীরু ভাব, দুর্বল দুর্বল ভাব চাননি। চিরকাল জোর দিয়েছেন স্বাস্থ্য চর্চার উপরে, এবং শরীর যদি শক্ত হয় মন শক্ত হবে, জীবন সার্থক করা যাবে, এই স্বামীজির ইচ্ছে এবং তাদের উপরই স্বামীজির আশীর্বাদ নিঃসন্দেহে বর্ষিত হবে। বয়স মানেই গাঁটের ব্যথা, চোখের ছানি, চলতে ফিরতে অসুবিধে, এসব তো অবধারিত। কিন্তু আজকাল দেখা যাচ্ছে 40 পেরোলেই চালসের মতো গাঁটে গাঁটে ব্যথা, চলাফেরা করতে ভয়ঙ্কর অসুবিধে, বিশেষ করে ওপর নিচ করতে। তাহলে কি আগে থেকেই একটু সতর্ক হওয়া প্রয়োজন ছিল? জীবনশৈলীতে কিছু পরিবর্তন আনা উচিত ছিল? কই, আমাদের মা ঠাকুমারা কিন্তু অনেক দিন পর্যন্ত সচল থেকেছেন বা আছেন, তাহলে আমাদের এত অসুবিধে কেন? খাওয়া দাওয়া বা এক্সারসাইজের অভাব? আসুন এসব বিষয়েই আমরা দু একটি কথা শুনে নিই আমাদের রাজ্যের বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর অরিন্দম চট্টোপাধ্যায়ের কাছ থেকে। ডক্টর চ্যাটার্জি, আমরা জানি যে বিশেষ করে এই শীতকালে বয়স্ক মানুষরা হাড়ের ব্যথায় খুব কষ্ট পান, তাদের উঠতে নামতে কষ্ট, বিছানা থেকে উঠতে কষ্ট, বিশেষ করে সকালবেলাটায়। তো এই যে তারা এই ধরনের কষ্ট পান, এটা তো আর একদিনে হয়নি, অনেক দিন ধরে একটু একটু করে হতে থাকে। আমার যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে কি কি সতর্কতা নিলে আগে থেকে, যেহেতু আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, কি কি সতর্কতা আগে থেকে নিলে বয়স্ক মানুষরা ভবিষ্যতে এ ধরনের কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমরা হাড়ের ব্যথা বলে যেটাকে ভাবি, যেমন সেটা অনেকটাই হচ্ছে জয়েন্টস এবং মাসল পেন। ঠিক আছে, আমরা এখন অনেকটা মিথও বলা যায় যে সবই হাড়ের ব্যথা, এটা একটা চলছে ঠিকই, কিন্তু আমরা আমাদের পেশির এবং অস্থিসন্ধিগুলোর যত্ন সেভাবে নিয়ে উঠি না বলেই আমরা সেই কর্মফলটা ভোগ করে গিয়ে বয়সকালে এসে। এখন এর প্রিভেনশনটা শুরু হওয়া উচিত কিন্তু অনেক আগে থেকে, অর্থাৎ যখন বয়স কম আছে তখন থেকেই শুরু হওয়া উচিত, মানে 30-এর পর থেকেই, তাই তো? বেশিরভাগ ক্ষেত্রে বলি যে মেয়েদের ক্ষেত্রে 45, ছেলেদের ক্ষেত্রে 50। হ্যাঁ, এই বয়সটার পরে শরীরে অনেক পরিবর্তন আসে, তো হ্যাঁ, ফলে কি হয়, আমাদের পেশিগুলি শুকিয়ে যেতে থাকে, হাড়গুলো ক্ষয়ে যেতে থাকে। এখন আমরা হাড়গুলো ক্ষয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকদিন ধরে অনেক দেখে আসছি যে ক্যালসিয়াম খাও, ওই খাও, সেই খাও ইত্যাদি আছে, কিন্তু আমরা পেশির ক্ষেত্রে যত্ন খুব একটা নিইনি। ঠিক আছে, আমাদের যেটা মূলত প্রয়োজন সেটা হচ্ছে যে কিছু ব্যায়াম করা, যেটার মধ্যে দিয়ে, এক্সারসাইজের মধ্যে দিয়ে, যাতে কিনা পেশিগুলি ঠিক থাকে। অর্থাৎ ধরা যাক যে হাঁটাহাঁটি, আমরা হাঁটাহাঁটি করি না, আমাদের আজকের যে জীবনধারা হয়ে গেছে, আমরা এই টুকটুক বা টোটোকে দাঁড় করিয়ে দিলাম, একটুখানি পথ তাতে উঠে পড়লাম, বা একটা ছোট অটোতে উঠে পড়লাম।
এইগুলো যদি না করে আমরা যদি কিছুটা পথ নিয়মিত হাঁটতে পারি এবং সূর্যের আলোয় বেশ কিছুটা সময় কাটাতে পারি, বিশেষ করে দুপুরবেলার সময়টা, ধরা যাক এই 1টা থেকে 2টো এই সময়ের যে রোদ, শীতকালে তো এই সময়টা রোদটা খুব একটা কষ্টকর হবে না। এই সময় রোদকেও যদি গায়ে লাগাতে পারি তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে। ভিটামিন ডি কেন দরকার হয় না, আমরা যে খাবারগুলো খাচ্ছি তা থেকে যে ক্যালসিয়াম আছে সেই ক্যালসিয়ামটাকে আমাদের খাদ্যনালী থেকে শরীরের মধ্যে ঢুকিয়ে হাড়ের কাছে পৌঁছে দেওয়ার যে কাজটা সেটা ভিটামিন ডি করে। এখন যদি আমরা একটু সূর্যের আলো গায়ে লাগাতে পারি নিয়মিতভাবে, আমরা যদি নিয়মিতভাবে হাঁটতে পারি এবং তাহলে আমাদের কি হবে, পেশিগুলো আস্তে আস্তে শক্তিশালী হবে, তাদের কাজগুলো তারা করবে, তারা ভুলে যাবে না এবং অস্থিসন্ধিগুলো জানবে যে আমার এই কাজটা করতে হয়, আমার এই ওয়েটটা নিতে হয়। আর শুধু হাঁটলে চলবে না এবং কতটা হাঁটতে হবে তারও একটা নিয়ম আছে এবং শুধু হাঁটলেও চলবে না, এছাড়াও যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ, অর্থাৎ কিছু বাধার বিপরীতে ব্যায়াম করা, যেগুলো জিমগুলোতে সাধারণত করানো হয়ে থাকে, কিন্তু প্রফেশনাল ট্রেনার, কোনো ফিজিওথেরাপিস্টের আন্ডারে বা কোনো প্রফেশনাল ট্রেনারের আন্ডারে যদি সেরকম কিছু ব্যায়াম করা হয় তাহলে কিন্তু মাসলগুলো আস্তে আস্তে, আমাদের যে মাসল মাস বলে একটা জিনিস হয়, মাসলগুলো না শুকিয়ে যায়, মাসল মাসটা আস্তে আস্তে তখন আর শুকিয়ে যাবে না, সেগুলো আবার নতুন করে ডেভেলপ করবে। ঠিক আছে, এই ব্যাপারটা খুব জরুরি। আচ্ছা, এখানে একটা কথা একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যাদের অলরেডি মাসল মাস অনেকটাই ক্ষয়ে গেছে, মানে অনেকটাই অবনতি হয়েছে যাদের, তারাও যদি এক্সারসাইজ শুরু করেন তাহলে কি তাদেরও কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে যে এখন যাদের অনেকটাই ক্ষয়ে গেছেন, যারা এখনো বেশ বয়োবৃদ্ধ, তারা হঠাৎ করে ব্যায়াম শুরু করলে একটু অসুবিধা হতে পারে, কারণ তারা অনেকদিন ধরে এর বাইরে রয়েছেন। ঠিক আছে, একটা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন, তাদেরকে হঠাৎ করে করতে গেলে কোথাও লেগে যেতে পারে বা ব্যথা হতে পারে। সেই জন্য তাদের কিছু করতে গেলে একজন ওই টিভি দেখে ব্যায়াম নয় বা এতে নয়, অর্থাৎ একদম সামনাসামনি বসে কোনো একজন কেউ যদি একটু একটু করে স্ট্রেচিং এর যে ব্যায়ামগুলো হয়, অর্থাৎ প্রথমে টান দিয়ে বেশ এই মাসলটাকে ছাড়ানো হলো, ওই মাসলটাকে লেন্থেনিং করা হচ্ছে, স্ট্রেচিং করা হচ্ছে, এই ধরনের কিছু ব্যায়াম হয় যারা ফিজিওথেরাপিস্টরা করিয়ে থাকেন। করে 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 তারপর একটু একটু হাঁটছেন, যখন গাড়ি ঘোড়ার উপদ্রব কম, হয়তো সকালের দিকটায় বা সন্ধ্যাবেলার দিকটায় কোথাও বা মাঠে গিয়ে একটু একটু হাঁটছেন, হাঁটতে 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 যখন রোজটা আস্তে আস্তে তৈরি হচ্ছে একটু একটু, তারপরে ওনারা রেজিস্ট্যান্স এক্সারসাইজ বা অন্যান্য ব্যায়ামে পৌঁছতে পারবেন। হঠাৎ করে কিন্তু ওদের ব্যায়াম করা, মানে পুরোদস্তুর ব্যায়াম করা শুরু করা অনুচিত হবে, কারণ তাতে ক্ষতি বেড়ে যাবে। এইটা আর হচ্ছে যে হাড়ের ক্ষেত্রে অস্থিসন্ধির জন্য আর একটা যেটা বলা, যে আমরা যে খেয়াল রাখতে হবে যে আমাদের যতটা ওয়েট নিতে পারা, মানে অনেক বেশি ওয়েট তুলে নিলাম, এই জিনিসটা কিন্তু আমাদের অনেক সময় জয়েন্টস এর উপরে বেশ চাপ তৈরি করে, বিশেষত ওয়েট বিয়ারিং যে জয়েন্টস গুলো আছে, অর্থাৎ স্পাইনের ওপরে, হাঁটুর ওপরে, হিপ জয়েন্টের ওপরে, অ্যাঙ্কেলের ওপরে, এগুলোর উপর বেশ চাপ সৃষ্টি করে এবং তাতে কিন্তু বিশেষত যারা অনেকদিন ধরে অনেক ভারী ওজন ক্যারি করেছেন বা করেন তাদের কিন্তু সাবধান হতে হবে, এটা কিন্তু তাদের পক্ষে ক্ষতিকারক। অর্থাৎ আমি কম কম ওজন নিলাম, কম কম ওজন নিয়ে অনেকটা পথ একসাথে ওজন নিয়ে হেঁটে চলে যাচ্ছি, সেগুলো করব না, এইগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, এবার যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে আমরা এখন ওই যে সেডেন্টারি লাইফস্টাইলের প্রশ্নে আপনি এলেন, এবার দেখা যাচ্ছে যে মোটামুটি কিশোর বয়স থেকেই বা তার একটু আগে থেকেই আমাদের ফুড হ্যাবিটগুলো, খাওয়ার অভ্যেসগুলো এমন হয়ে যাচ্ছে যে তারা খুব মোটাসোটা হয়ে যাচ্ছে। বেশিরভাগ বাচ্চা বা যুবক যুবতীরাই দেখি এখন খুব মোটাসোটা। তো এই যে ওবেসিটি আমরা যেটাকে বলি, এটা কি হাড়ের ব্যথার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? অবশ্যই ফেলে। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা যে খাবারগুলো এখন খাচ্ছি মেনলি ফাস্ট ফুড, বাড়িতে তৈরি করা খাবার খেতে ভালো লাগছে না, আমরা বাইরে গিয়ে, বা এখন এত সুবিধা হয়ে গেছে, সমস্ত সুইগি এসে গেছে, এরা খাবার দাবার নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হচ্ছে, আবার চটপট সব খাবার, মানে যেটা খেতে ইচ্ছে হচ্ছে, কেউ পিজা খাচ্ছি, কেউ বিরিয়ানি খাচ্ছি, পাড়ার মোড়ে মোড়ে দোকানও হয়ে গেছে। এই প্রত্যেকটা খাবারই, প্রথম কথা হচ্ছে যে তার ফুড ভ্যালুজ যদি আমরা দেখি না, সেগুলো হচ্ছে ঝট করে বানানো খাবার, তার মধ্যে যথেষ্ট যেভাবে খাবার বানালে একটা খাবারের গুণাগুণ আমার শরীরে গিয়ে তার উপকারটা দেবে সেটা তার মধ্যে নেই। তাছাড়াও এর মধ্যে রয়েছে তেল, এবং তেলের ব্যবহারটাও খুব অবৈজ্ঞানিক ভাবে, মানে একই তেল বারবার করে একই তেলে রান্না হচ্ছে, তেলের টেম্পারেচার দেখা হচ্ছে না, মানে এটা খুব অবৈজ্ঞানিক, শুধু অস্বাস্থ্যকর। ফলে আমাদের মধ্যে এটা ওবেসিটি একদম ছোটবেলা সেন্ট্রাল ওবেসিটি তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকে
একটা ভুঁড়ি তৈরি হচ্ছে, একটা মানে কথাকার একটা ব্যাপার, এবং শরীরের মধ্যে সেটা একটা বিশেষ সমস্যা, হুম। মানে বিভিন্ন রকম সমস্যার জন্ম দিচ্ছে। হ্যাঁ। বহু মানুষ আজকে আছেন যাদের বলে মেটাবলিক সিনড্রোম, তাতে ভুক্তভোগী, ছোটবেলা থেকে সুগার এসে যাচ্ছে, থাইরয়েডের প্রবলেম, এগুলো সব কিন্তু এই খাবারকে ঠিক মতন খাবার খেলে তাহলে কিন্তু এগুলোকে রোধ করা যেতে পারতো, যেগুলো যায়নি। ঠিক মতো খাবার বলতে আপনি কি বোঝাতে চাইছেন? বিশেষ করে হাড়ের জন্য উপকারী খাবার একদম ছোটবেলা থেকেই আমি বলছি, মানে কি হতে পারে? আমি নিজে বলবো যে শুধু হাড় বলে নয়, হ্যাঁ, সামগ্রিকভাবে শরীরটাকে যদি দেখতে হুম। হয় হুম। তাহলে আমাদের খাবারের ক্ষেত্রে প্রথমে তো যেটা খেয়াল করতে হবে যে আমার যাই খাই তার অলমোস্ট 50% হবে র ফুড, 50% হবে কুকড ফুড। র ফুড বলতে এই যে শশা খাচ্ছি, টমেটো খাচ্ছি, ক্যাপসিকাম খাচ্ছি, স্যালাড জাতীয় জিনিস, হ্যাঁ, যেগুলোকে হ্যাঁ। আমরা র খেতে পারি, ঠিক আছে, আচ্ছা সেগুলো দেখুন, আমরা এখন তো অনেক পেস্টিসাইড দিয়ে চাষবাস করা হয়, তাহলে টমেটোটা যে আমি খাবো, তো সেটা খাওয়াটা কি ঠিক হবে, কাঁচা টমেটোটা বা কাঁচা এটা গাজরটা? এটা আবার আরেকটা দিক, ঠিক এটা আরেকটা দিক ঠিকই, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে হয়তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে কতটা এর থেকে মুক্ত হওয়া যাবে সে ব্যাপারে আমিও যথেষ্ট অবহিত নই। হুম। কিন্তু তবু র ফুড না খেলে আমার শরীরে যে ফাইবারস গুলো যেভাবে যাওয়া প্রয়োজন, হ্যাঁ। যে নিউট্রিয়েন্টস গুলো যেভাবে যতটা যাওয়া প্রয়োজন সেগুলি যাবে না। আমি যত কুকড ফুড খাবো না, অনেক নিউট্রিয়েন্টস সেখানে নষ্ট হয়ে যেতে থাকবে। সেই জন্য ভাবা হয় বা বলা হয় যে অলমোস্ট 50% যদি র ফুড আমরা খেতে পারি, হুম। যা যা সম্ভব, যদি অর্গানিক উপায় তৈরি করা হয় তো আরো ভালো। হ্যাঁ, তো খুবই সেটা ভালো। হচ্ছে হ্যাঁ। না, সেটা হ্যাঁ। অন্য দিক। হ্যাঁ, যদি সেই অর্গানিক উপায় তৈরি করা শাকসবজি বা এইগুলি পাওয়া যায় তাহলে তো র ফুড খেতে কোনো অসুবিধা হ্যাঁ। নেই। হ্যাঁ। এটা হলো, বাকিটা হচ্ছে কুকড ফুড। এবার এই কুকড ফুডের মধ্যেও আমাকে খেয়াল রাখতে হবে যে কিভাবে কুক করা হচ্ছে। বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে একটা বড় পার্থক্য এখানেই হয় যে বাড়ির খাবারে বাড়ির লোক তার বাড়ির মানুষের জন্য যত্ন করে বানাচ্ছেন, হুম। হ্যাঁ, এবং এবং একসঙ্গে হয়তো 4-5 জন কি 10 জন। আর রেস্তোরাঁতে কি হয়, সেখানে একসাথে 100 জনের জন্য রান্না করা হলো, সেটা হ্যাঁ। শুধুই ব্যবসার লাভটা দেখার জন্য। হ্যাঁ। তাহলে সেখানে খাদ্য গুণাগুণের বিচারটা থাকে না, কেমন? এইটা একটা বড় দিক। আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা অনেক সময় খেয়াল রাখি না যে আমার প্রোটিন কতটা আসছে, কোথা থেকে আসছে। সেটা হচ্ছে সবসময় যে মাছ মাংস ডিম থেকে হতেই হবে এমন না, আমাদের আবার একটু মাংসের প্রতি বেশি প্রীতি হয়ে গেছে হ্যাঁ। সবেতেই। হ্যাঁ। মাংসের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে লেটেন্ট ফ্যাট, অর্থাৎ এই প্রচুর মাংসের মধ্যে, বিভিন্ন ধরনের মাংসের মধ্যে ফ্যাটের পরিমাণ বিভিন্ন রকম। পোলট্রি চিকেনের মধ্যে একরকম, দেশি চিকেনের মধ্যে একরকম, ঠিক আছে। একটু বড় জন্তু জানোয়ার, অর্থাৎ ছাগলে চলে গেলাম, ভেড়ায় চলে গেলাম, এদের মধ্যে কিন্তু ফ্যাটের পরিমাণ আস্তে আস্তে বাড়তে পারে। বাড়তে পারে। এই যে হ্যাঁ। লেটেন্ট ফ্যাট, মাসেলের মধ্যে যে লেটেন্ট ফ্যাট, হ্যাঁ। সেইটা কিন্তু আমাদের ক্ষেত্রে চলে আসছে শরীরে। আচ্ছা। সুতরাং আমাদের কিন্তু সাবধান হতে হবে। বরং মাছের মধ্যে যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে সেগুলো অনেকটাই তুলনায় উপকারী, হ্যাঁ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেগুলি আবার এতেও পাওয়া যায়, তিসিতে পাওয়া যায়, তিলে পাওয়া যায়। তো আচ্ছা। আমরা এগুলো খেয়াল রাখতে হবে যে আমরা যত মাংসর ব্যাপারটার প্রতি বেশি অনুরক্ত হয়ে পড়লে না সমস্যা বাড়তে পারে, অর্থাৎ ফ্যাট কিন্তু আমাদের শরীরে আরো চলে আসবে। ফ্যাটটা আমাদের কমাতে হবে। আচ্ছা। আর ভালো ফ্যাট পেতে গেলে সেটা মাছে আছে, অন্যান্য ফল টলের মধ্যেও কিছু কিছু আছে, এইটা আচ্ছা। খেয়াল রাখতে। আচ্ছা হ্যাঁ, ফল খাওয়াটাও খুব জরুরি। কি ফল খাওয়াটা খুব জরুরি, কারণ প্রত্যেকটি ভিটামিন বিভিন্ন ফলের মধ্যে বিভিন্ন পরিমাণে রয়েছে। সেইগুলি কিন্তু আমরা যদি মরশুমের ফল, হ্যাঁ। যে সময়ের যে ফলটা সেইটা যদি খাই, এমন নয় যে আমাকে অমুক জায়গা থেকে ইম্পোর্টেড একটা ফল একটা অন্য সময় খেলাম, সেটা নয়। না না, মৌসুমি ফল যেগুলো হ্যাঁ, সস্তা, খুব সহজে পাওয়া যায়। ঠিক যেমন এখন কমলা লেবু পাওয়া হ্যাঁ। যাচ্ছে খুব। হ্যাঁ। হ্যাঁ, আমরা কমলা লেবু খাবো, যে সময় আপেল পাওয়া যাচ্ছে সে সময় আপেলটা খাবো। এইগুলো যদি আমরা করতে থাকি, সপ্তাহে প্রতিদিন যদি একটা করে অন্তত ফল আমার খাবারে থাকে, হুম। এটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে অনেক উপকার দেবে। আচ্ছা। হ্যাঁ। আর এবার আমার শেষ প্রশ্নে চলে আসছি যে ধরুন বেশি বয়স্ক মানুষ যাদের অলরেডি অনেকটাই ক্ষয় হয়ে গেছে, তাদের লাইফস্টাইল ম্যানেজমেন্টটা কিরকম হবে, যাতে মানে হাড়গুলো আরো বেশি ক্ষয়ে গিয়ে তারা মানে বাথরুম টাথরুমেও যেতে পারছেন না, একেবারে পরনির্ভরশীল হয়ে যাচ্ছেন, এই পরিস্থিতিটা তৈরি না হয়? তৈরি না হয় না, তৈরি অলরেডি। আচ্ছা, মানে বয়স্ক মানুষ কিন্তু হ্যাঁ। তাদের ঘরের মধ্যে চলাফেরাগুলি, হ্যাঁ, এদের ক্ষেত্রে একটা হচ্ছে যে প্রথমত বাড়িতে আর যারা আছেন তাদেরকে দেখতে হবে যে ঘরের মধ্যে অবস্থাটা এমন থাকুক যাতে কিনা তারা স্বচ্ছন্দে চলাফেরা করা, মানে এমনভাবে খাট বিছানা আসবাবপত্র রাখলাম যাতে তারা হোঁচট খেয়ে পড়ে না যান, হুম। চৌকাঠ বাড়িতে ইত্যাদি, এগুলি যেমন একটা খেয়াল রাখতে হবে। দুই হচ্ছে প্রয়োজন হলে এনারা সাপোর্টিং স্টিক
ব্যবহার করবেন যদি প্রয়োজন মনে হয়। হ্যাঁ অনেকে আছে না একটা অস্বস্তি, না আমি কেন লাঠি নেবো, হ্যাঁ হ্যাঁ আমি কি হ্যাঁ সেরকম, তার মানে কি আমি এইটা বুড়ো হয়ে মন থেকে- যাচ্ছি? আমি কি বুড়ো হয়ে যাচ্ছি, হ্যাঁ, এই হ্যাঁ। ব্যাপারটা মন থেকে ছাড়তে হবে হ্যাঁ। যে না, বয়স সকলের হয় এবং বয়সকালে একটু সাহায্য নেওয়াটার মধ্যে কোনো অস্বস্তির ব্যাপার নেই, এটা আমার অধিকারের মধ্যেই পড়ে, এটা আমার একদম ন্যায়সঙ্গত। আমি একটু সাপোর্ট দিলাম, একটা হয়তো ওয়াকিং স্টিক ব্যবহার করলাম, কিচ্ছু যাবে আসবে না তাতে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে যে আমার হ্যাঁ মানে পড়ে গেলাম না এই ব্যাপারটা। দ্বিতীয়ত হচ্ছে ব্যালেন্স ঠিক রাখবার জন্য হ্যাঁ কিছু কিছু ব্যায়াম থাকে, ভেস্টিবুলার এক্সারসাইজেস বলা হয়, যেগুলো যে কোনো ফিজিওথেরাপিস্ট, ভালো ফিজিওথেরাপিস্ট তারা দেখিয়ে দিতে পারেন। প্রতিদিন ঘাড়ের কিছু ব্যায়াম, কোমরের সামান্য কিছু ব্যায়াম, অল্প অল্প, যেগুলো খাটে খাটে বসেই করা যাবে, আচ্ছা হ্যাঁ এগুলো তারা করতে পারবেন। হুম। ঠিক আছে, তারা কোনো বড় সড়ো ব্যায়াম করবেন না, এগুলি করলেন। প্লাস একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু হাতটাকে দুপাশে ছড়ালাম, মাথার উপর তুললাম, পেছন দিকে নিলাম, সামনে নিলাম, হ্যাঁ পাগুলোকে একটু, হাঁটুগুলোকে শক্ত করে বিছানায় চেপে ধরলাম, আবার ছাড়লাম। এই ধরনের সামান্য কিছু কিছু এক্সারসাইজ তারা রেগুলার করতে পারেন। আর এছাড়া আমি বলবো, যদিও আজ জীবনটা পুরোটাই ফ্ল্যাটে বন্দি বেশিরভাগ মানুষের, তবু যেখানে যেটুকু রোদ পাওয়া যায় যদি সম্ভব হয় রোদটুকুকে নেওয়া। ব্যবহার করা হ্যাঁ 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 হ্যাঁ, যত আমরা প্রকৃতি থেকে দূরে সরে যাব তত আমরা অপ্রকৃতিস্থ এবং অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ সুতরাং যত আমরা প্রকৃতির সাহায্য নিতে পারবো তত আমরা ভালো থাকবো, ভালো থাকবো এটাই হ্যাঁ। হলো মূল কথা। হ্যাঁ আচ্ছা আর একটা প্রশ্ন মনে পড়ে গেল, যদিও বলেছিলাম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আজকাল খুব হাঁটু প্রতিস্থাপন মানে নি রিপ্লেসমেন্ট বা যে কোনো জায়গায় রিপ্লেসমেন্ট ইত্যাদি শোনা যায়, এগুলো কি সত্যি কাজে দেয়? অনেকদিন পর্যন্ত ভালো থাকা যায় এই সার্জারিগুলো করে? ক্রমশ এই সার্জারি গুলোতে প্রথম আমরাও শিখছিলাম, হুম। তারপর আস্তে আস্তে অনেক সার্জন যখন আরো করতে 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 বেশ বড় হয়ে গেলেন যে হ্যাঁ এখন বেশ ভালোই করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর ক্রমশ এখন আরো টেকনোলজিও এগোচ্ছে, ফলে এখন রোবোটিক সার্জারিও হচ্ছে, মানে হ্যাঁ। মাপজোক করে ঠিক যেভাবে হাঁটুটা থাকলে ওজন নিয়ে হাঁটতে অসুবিধা হঠাৎ হবে না, হ্যাঁ হ্যাঁ এগুলি বেড়েছে, মানে এগুলি অনেক উন্নত হয়েছে। হুম কিন্তু একটা দিক ঠিক যে আমার আগের হাঁটুর মতন নতুন হাঁটুটা ঠিক আগের হাঁটুর জায়গাটা নিতে কোনোদিনই পারবে না, যদি এই ব্যাপারে বিভিন্ন ডাক্তারের বিভিন্ন মতামত থাকে এবং আছেও। হ্যাঁ কিন্তু আমার নিজের হাঁটুটা যেটা ছিল সেটা যখন একদমই প্রতিস্থাপনযোগ্য হয়ে পড়বে তখন অন্য উপায় নেই, কারণ হ্যাঁ। তখন আমার প্রচন্ড ব্যথা, আমি হাঁটতে পারছি না এবং অপারেশনের পরে কিন্তু অনেকেই বেশ ভালো আছেন। আচ্ছা কিন্তু হ্যাঁ কিন্তু এটাও ঠিক যে একটা হাঁটু পাল্টাবার পরে তারও একটা লাইফ টাইম আছে, সেটাকেও একটা সময় পরে আবার রিপ্লেসমেন্টের প্রয়োজন হতে পারে। সুতরাং আচ্ছা। আমাকে দেখতে হবে যতক্ষণ পর্যন্ত আমি আমার আগের হাঁটুটা নিয়ে পারছি। হ্যাঁ হ্যাঁ মানে আমার সেটা তো জন্মগত হাঁটুটা যতক্ষণ কাজ করানো হ্যাঁ। যায়। হ্যাঁ 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 ঠিক ঠিক, আমার প্রকৃতির দেওয়া হাঁটুটা যতটা আমি ব্যবহার করতে পারলাম, যখন মনে হচ্ছে না, ডাক্তারবাবু বলে দিলেন যে দেখুন এরপরে এই অসুবিধাগুলো আপনার বেশি হবে বা পেশেন্ট নিজেও বুঝতে পারছেন মানুষটি যে আমি আর পারছি না, হুম। তখন প্রতিস্থাপন করে নেওয়া যেতেই পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন এই অনুষ্ঠানে আজকে আমরা অনেকগুলো প্রয়োজনীয় কথা শুনলাম। আজকে আর একদমই বেশি সময় নেই, আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।